হ্যালো ফ্রেন্ডস, রাজমিত বনি, চিফ এডিটর virtualjournalbiri.com। আবারও চলে আসলাম আমাদের উইকলি না অনিয়মিত একটা টক শো প্রোগ্রাম, পলিটিক্যাল টক শো এডিটর স্পিক্স। এটা নতুন একটা লঞ্চ করলাম, যাতে সম্পাদকের কিছু কিছু বিষয় থাকে যেগুলা আমার মনে হয় রাজনীতি বিষয়ে আলোচনা করা দরকার। যে টপিকগুলো এখন রাজনীতি চর্চা চলছে বর্তমান সময়ে, বেশ কয়েকদিন ধরে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে, সেনাবাহিনী প্রধানের ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এবং সাথে সাথে এনসিপি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্ন, এই ওভারঅল এখনকার মানে কন্টেম্পোরারি ইস্যু হচ্ছে পলিটিক্যাল বিষয়। এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সেকেন্ড টাইম আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমাদের ক্লোজ আত্মীয় সৈয়দ জাকির হোসেন অ্যাজ এ টিচার, প্রধান শিক্ষক লুৎফুন্নেসা হাই স্কুল, এবং ওনার অনেক আরো পরিচয় আছে। সে পরিচয়টা এর আগে দেওয়া হয়েছে, এখন নতুন করে দেওয়ার কিছু নাই। তারপরে অনুষ্ঠানে স্বাগত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো প্রথমেই আমি ভার্চুয়াল জার্নাল বিডিকে ধন্যবাদ, দ্বিতীয়বারের মতো আমাকে এই স্টুডিওতে আনার জন্য। তো চলতে থাকুক আমাদের পলিটিক্যাল গসিপ। আসলে আমি এটা অফ দ্য রেকর্ডে আপনার সাথে যাও আলোচনা হয় যে আমাদের টকশোতে নিয়ে আসবো, যে এটাই ছিল যে স্পেসিফিক ভাবে আমাদের কোনো কোশ্চেন নাই, জাস্ট আমরা বর্তমান সমসাময়িক ইস্যু নিয়ে কিছুটা আলাপ আলোচনা করব। তো প্রথমে তো আমারও জিজ্ঞেস, এই যে স্পেসিফিক কোনো কিছু থাকতে হয়, যেমন একটা সেন্টেন্স করতে গেলে তার সাবজেক্ট থাকবে এবং উদ্দেশ্য থাকবে, নাহলে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ রূপ পায় না। তো একটা ইয়ে তো থাকে, গোল থাকতে হয় আর কি। অবশ্যই ডেফিনেটলি এটা থাকবে, এটা থাকা উচিত। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে কি যে দেশের যে প্রেক্ষাপট, এর আগে সেদিন বলেছিলাম, চরম যারা দেশপ্রেমিক তারা কিন্তু খুব কষ্টে আছে। আমি দেশপ্রেমিক কিনা জানি না, আমি দেশকে ভালোবাসি। ভালোবাসার ক্ষেত্রে বাংলাদেশের যে এখন সিচুয়েশনটা চলছে, সেটা আমি নিজে নিজে কাঁদি এবং নিজে নিজে বিলাপ করি। এই হচ্ছে বিষয়। আমার কাছে কিন্তু এটা বিষয় মনে হচ্ছে না, কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের বয়স মাত্র 9 মাস হইতে হইলো। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সেট আপ করতেও বছর খানিক সময় লাগে। তো হাজারো দাবি দাওয়া নিয়ে ঢাকার প্রেস ক্লাব এবং শাহবাগ মোড়ে যে সব ঘটনাগুলো ঘটছে বা প্রোটেস্ট হচ্ছে, এইগুলো সরকার কতটুকু হ্যান্ডেল করবে, এটা একটা প্রশ্ন। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সেনাবাহিনীর সদস্য যারা আছেন, ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে ফেড আপ হয়ে যাচ্ছে। নির্বাচন ডিসেম্বরে দেওয়ার একটা প্ল্যানিং করছে সেনাপ্রধান। শুধু সেনাপ্রধান না, এখানে ইলেকশন কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইজার প্যানেলও আছে। তো এই রাজনৈতিক বিষয়টা আমি একটু পরে আসবো। আমার যেটা নোটেট করা ছিল যে 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র জনতার যে রক্তের উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ, এই প্রথমত ছাত্রদের এই ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি, বর্তমানে জাতীয় নাগরিক পার্টি, এই দলটাকে ওভারঅল আপনার দৃষ্টিকোণ থেকে মানে কেমন ভাবে অবজার্ভ করছেন, স্পেশালি আপনার জায়গা থেকে? যদি স্পেশালি বলতে হয় তাহলে কিন্তু এনসিপি কিন্তু স্পেশালি ভাবে দল হিসেবে গঠে উঠতে পারেনি। যেমন অনেক বর্ষিয়ান দল আছে, তারা এখন নিজস্ব প্ল্যাটফর্ম বা সেভাবে মজুত করতে পারেনি। আর এনসিপির বিষয়টা তো প্রশ্নে ওঠে না। তো যাই হোক, প্রথমে যে কথাটা ছিল সেটা হলো কি যে ইন্টারিম গভর্নমেন্ট যদি দেশ সুষ্ঠুভাবে চলতো, সুষ্ঠুভাবে নির্বাচন হতো, তার 3 মাস থেকে 6 মাস যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে আরো সময় দিতে হবে। এই যে সংস্কারের কথা বলছে, প্রতিটা সেক্টরে সংস্কার যদি কথা বলতে হয়, অবশ্যই সময় দিতে হবে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো, আমি স্পেসিফিক না বললেও বলাই যাচ্ছে, যারা নির্বাচন নিয়ে চরম আকারে মাথা ঘামাচ্ছে, তাদের অবশ্যই সহিষ্ণু হতে হবে, না হলে পরে সংস্কার কাজও হবে না। তো আগেকার যে সমস্ত গভর্নমেন্ট পতিত হয়েছে, তাদের স্বৈরাচারের ফলেই হয়েছে। এবং আমরা দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখেছি, যখনই যে দল ক্ষমতা গেছে তখন চেয়ারটা তারা কখনো ছাড়তেই চায়নি, তখন আন্দোলন করে নামাতে হয়েছে অথবা অন্য কোনো উপায়ে। স্যার, আপনি কিভাবে যে অ্যান্সারটা দিলেন আমি সেভাবে বুঝতে পারিনি। তারপরে মনে হচ্ছে যে
যদি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে তাদের তো 3 মাস ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়। তো এই ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা সময় ক্ষমতা নিছে, তাদেরকে সংস্কারে যে জুজু দেখানো হচ্ছে বা ওরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে পুরো অ্যাডভাইজার প্যানেল তাদেরকে তো একটু সময় দিতে হবে। সেক্ষেত্রে 111-এর যে 2 বছর সময় সেটা চাচ্ছে না, মিনিমাম একটা বছর। তো একটু ঘর গোছাইতে তো 1 বছর লাগে, তারপরে না আমরা নির্বাচন আশা করতে পারি। এক্ষেত্রে বিএনপি এবং জামাত তাদের মতন বলছে যে রোডম্যাপ ঘোষণা করা উচিত। আবার সেনাবাহিনী প্রধানও একটা ডেডলাইন দিচ্ছে যে ডিসেম্বর। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে বিদেশে অনেক মিডিয়া জায়গায় বলছে যে 25 সালের জুন পর্যন্ত। তো এই ডেট গুলো কিভাবে আসছে? ওনারা এক একজনের এক এক রকম ডেট, মানে জাতীয় নির্বাচনটা কি ঘটনা হচ্ছে যার যার থেকে চিন্তা চেতনা, সেখান থেকে তারা কথাটা বলছে। তবে এটা খুবই খারাপ লাগছে যে সেনাবাহিনী একটা কথা বলছে, আমাদের প্রধান উপদেষ্টা সে আর এক কথা বলছে। প্রশ্ন হলো যে এখানে বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিতে হবে, জামাত ইসলাম বলছে কি যে একটু সময় দিই না। তাহলে তাদের একটু ঘর গোছানো কাজ, তাহলে বিষয়টা কিরকম একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? এখন এনসিপির যে বিষয়টা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, সেখানে বিএনপির সাথে কিছুটা বাকযুদ্ধ হচ্ছে, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা পজিটিভ বলে মনে হয় না। তবে একটা কথাই বলি যে পরের শেষে যে প্রধান উপদেষ্টা বলেছে যে তোমরা ক্ষান্ত হও, তোমরা ধৈর্য ধরো, নাইলে আমি পদত্যাগ করব। এই পদত্যাগের ইস্যুটা কিন্তু গত 2 দিন ধরে খুব বেশি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে। তবে আমার যতটুকু জানা সেটা হচ্ছে পদত্যাগ হয়তো ওনারা করবেন না, উনি করবেন না। তবে দূরত্বটা সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার সাথে বেড়েছে, এটা আমার মনে হয়। নাহলে জোর দিয়ে সেনাপ্রধান বলতে পারেন না ডিসেম্বরে নির্বাচন হবে। ডিসেম্বরটা এজন্য আমার মনে হয় বলা যে রোড ম্যাপটা ডিসেম্বরে যদি দেওয়া যায় তাহলে একটু 3 মাস বা 6 মাস ইসি ইলেকশন কমিশন একটু কাজ করতে পারবে। তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কৌশল করে কথা বলতে পারতো। হ্যাঁ, মেবি আমার বিয়ের তারিখ হলো 6 তারিখের ডেট ছিল, কোনো এক কারণে পিছিয়ে দেওয়া হলো, এরকম হতে পারে। তাহলে এই রাজনৈতিক দলগুলো অত বেশি চাচাবাচি করতে পারবে না। আমি যখন স্ক্রিপ্টটা লিখছিলাম আপনাকে দিয়ে গত 1 সপ্তাহ প্রায় আগে, সেই সময় আরো কয়েকটা সিরিয়াস প্রশ্ন ছিল। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি এটা কি আমেরিকার প্রেসক্রিপশনে যাচ্ছে? যেমন আছে সেন্ট মার্টিন আইল্যান্ড করিডোর এবং বিডা, এই 3টা বিষয় উল্লেখযোগ্য ছিল। তো এখন ওইটা আউট অফ টপিক হয়ে গিয়ে এখন প্রশ্ন চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। তো আপনি একটু পিছনে ফিরে গিয়ে এটাকে একটু বলবেন যে আমেরিকা, যদি বলতে হয় অবশ্যই দেশে তো 2টা লবি কাজ করে, আমেরিকা এবং রাশিয়া। তো রাশিয়ার বিষয়টা এখন খুবই ধীরে চলনীতি অবলম্বন করছে আমার চর্চা অনুযায়ী, কিন্তু আমেরিকা সবসময় সব জায়গায় মোড়লগিরি করে এবং ওরা যেটা ভাবে সেটা সাকসেসফুল করে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। যেমন ইসরায়েলিদের সাথে গাজা উপত্যকায় যে ঘটনা ঘটছে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করছে এবং মুসলিমদের প্রতি ওখানে একটা আর্মস বাণিজ্য হচ্ছে। তো এখন যেটা বলা হচ্ছে কি যে পতিত সরকার যখন আমেরিকাকে বলেছে কি যে ওই 22 ঘন্টা ধরে যাবো না কখনো আমেরিকায়, তারপরে ছিলেন সে নাগরিকত্ব পেল, এটা তো একটা ঈর্ষার কাজ করতেই পারে আমেরিকা যেখানে হাত দেয়, যে চিন্তাটা করে সেটা সাকসেসফুল করেই ছাড়ে। ওদের চিন্তা দর্শন এবং যে টার্গেট ওখানে না যাওয়া পর্যন্ত ওটা চলতে থাকে। যেমন এটাকে সাকসেসফুলি বলি বিভিন্ন কথা মাধ্যম যেগুলো আসে, যে আমেরিকান সে দ্বারা এটা যেগুলো আইএমএফ সহ, আইএমএফ সহ, তাই এখানে বলা যেতে পারে। কিন্তু প্রেসক্রিপশন তো অটো প্রেসক্রিপশন আমেরিকার, এতে কোনো সন্দেহ নেই। তবে তারা তো ওই ধরাছোঁয়ার মধ্যে প্যাডে লিখিত তাদের কোনো নাম থাকবে না। এই ক্ষেত্রে আমি সেন্ট মার্টিন আইল্যান্ড এবং করিডোর এখানে একটা ব্যাপার আছে। আসলে আমরা খুব দুর্ভাগ্য একটা দেশ, নইলে মানবতার মা সেজে শেখ হাসিনা না দেশ ত্যাগের পরের কথা বলছি, মানে রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গা শহর ঢুকাই নিল, তাই না? পরবর্তীতে গভর্নমেন্ট আসার পর
জাতিসংঘে যাওয়া, তারপর 1,80,000 যাওয়ার কথা, সেটা কোনটা তো চলে দূরের আসছে? কথা, 1,40,000 ঢুকে পড়েছে। এর মাঝখানে আবার ঢুকে পড়েছে কিনা এই তথ্যটা আমার কাছে না, জানা নেই। আপাতত ওটা হাইড আউট করা হয়েছে। হ্যাঁ, তাহলে পরে এই যে করিডোর, এই করিডোর বাংলাদেশের জন্য দরকার নাই তো, খুবই দুঃখজনক। এটা কি সুইসাইড কেস হয়ে যাবে তাহলে? আহ, অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ আমাদের বাংলাদেশের জন্য এটা খুব একটা বাজে। কারণ হচ্ছে এই যে আমরা আমাদের বিজিবি এবং কোস্টগার্ড যারা আছে ওনাদের স্পেশালি বিজিবির অনেক বেশি টাফ জব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর আগে একটা প্রশ্ন হয়েছে, সেটা বলি কথা, এই যে বিজিবি, পুলিশ, আর্মি, এদের একটা ভূমিকা, এদের ভূমিকা সন্তোষজনক না দেশের জন্য, নাগরিকদের জন্য। যখন তখন চলে যাচ্ছে হলো যমুনা ভবন ঘেরাও করতে, কোনো ইস্যু নেই। একটা নির্বাচিত গভর্নমেন্ট, মানে এটাকে বলা হয়েছে কি যে নির্বাচিত গভর্নমেন্ট হলে তখন আন্দোলন করবে, সেটা সাকসেসফুল হবে না। কিন্তু এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য ওই শাহবাগের মতন এই জায়গায় আন্দোলন করছে, এটা আমার কাছে এটা মনে হয় না ভালো কিছু। এই সাধারণ মানুষ যে প্রোটেস্ট করছে এটা তো এমনি এমনি না, ওদের ক্ষুধা আছে, যার কারণে আজকেই দেখলাম বেশ কয়েকজন মানে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারী হয়ে আছে, এরকম কয়েকটা। যাক, আমি ওই যেমন আজকে দেখলাম ওইটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে জোনায়েদ সাকি সহ আচ্ছা। সংহতি জানাচ্ছে। ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি আরেকটা আপনার কাছে আমি যেটা নোটেড দিছিলাম যে 2009-এ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাগরিক শক্তি নামে একটা পার্টি করেন, ওনাকে ফোর্স করা হয়েছিল যে আপনি আসেন পলিটিক্যাল গভর্নমেন্ট 111-এর সময়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 2025-এ কি ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস এনসিপি সমান সমান হট, এইখানে কি দেখতে পাচ্ছেন পলিটিক্যাল ক্রিটিক্স হিসেবে? এটা তো সত্য কথা, যারা রাজনীতিক বোদ্ধা এটা তো সচরাচর এই কথা যে সেই সময় যে পার্টি গঠনটা করেছিলেন সেই আদলেই, যেমন উপদেষ্টা নাহিদ বেরিয়ে চলে আসলো না, তাকে তো বলতে পারতো কি যে তুমি থামো, এটা অতি সত্য কথা। না বলে উনি পদত্যাগপত্র গ্রহণ করলেন এবং বাইরে চলে এসে নতুন একটা দল গঠন করলেন, সেখানে তার সম্মতি। তো সেক্ষেত্রে বলা যায় তো এটা তো না, আপনি যেটা বলছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক না। কারণ হচ্ছে নাগরিক শক্তি এবং এনসিপি নাগরিক জাতীয় নাগরিক পার্টি, এটা হইতে পারে যে নাহিদ ইসলাম সে রিজাইন দেওয়ার পরে পার্টিটাকে অর্গানাইজ করা এবং সাথে ব্যাকআপ ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে, কি একই হয়ে গেল না? সেটাই বলছি যে এখানে তো কথা একই হয়ে গেল, সে তার আদলে সে তো চাই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সদিচ্ছা আছে কি যে সৎ নেতৃত্ব নিয়ে দেশটা চলুক। আমরা তো বুঝতে পারছি আওয়ামী লীগ যেটা করেছে, ন্যাশনাল পার্টি বিএনপি যেটা করতে যাবে, কি হবে সেটা তো আমরা জানি। জনগণের কল্যাণের জন্য যে দল দরকার সেটা আমরা এখনো হয়ে উঠতে পারিনি। মানে শুধু দলের দোষ দিয়ে কি করবো, আমরাই তো সেই নাগরিক, তাই না? সেই নাগরিক আমরা হয়ে উঠতে পারিনি, আমরা দেশপ্রেমিক হতে পারিনি, যার কারণেই এই হ্যাঁ। আমি এই সাথে সাথে একটু অ্যাড করি, মানে আর মানে গত সপ্তাহে জাতীয় যুব শক্তি অ্যানাউন্স করা হলো। এখানে অনেক আমরা আশা রাখছি যে এই রক্তের উপর দাঁড়িয়ে, আবু সাইদ মুগ্ধ রক্তের উপর দাঁড়িয়ে এখন বর্তমান বাংলাদেশ, এই ইয়াং জেনারেশন নিট অ্যান্ড ক্লিন ইমেজে তারা নতুন কিছু ওরা নিয়ে আসবে, বা মানে নিউ ভার্সন জেন জি যেটাকে বলা হচ্ছে জেনারেশন জেড, এটা কি লেজুর ভিত্তিক বা ছাত্রলীগের লাঠিয়াল বা হেলমেট বাহিনী টাইপ চাঁদাবাজ হবে না, এরকম কোন আশা দেখছেন আপনি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা নিয়ে ত্রিমাত্রিক কথা বলতে হবে। বলেন, এক্সপ্লেইন প্লিজ। অবশ্যই এই দেশটাকে বাঁচাতে হলে ফ্রেশ ব্লাড, নীতি নৈতিকতা এটা থাকতে হবে। যেটাকে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি, এখন থেকে তাদের যে চলার যে বহর, চলার যে কথাবার্তা, তাতে বাংলাদেশ কিন্তু সবার হাতে রাজনীতির সক্ষমতা না থাকলে কিন্তু বাংলাদেশের জনগণ খুব বোঝে, এত বোঝা বোঝে, তারা বলছে কি এদের দেওয়ার কি হবে। আজকে তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য মার্কেটিং করছে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি পেয়েছে বিশাল আকারে, এটা দিয়ে কি আশা করা যেতে পারে? সেই জন্য বলছি শুধু এনসিপি নয়,
এখানে আরো কিছু মেধাবী সন্তানরা দেশটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারে, সেই সম্ভাবনা আমি দেখছি। তাহলে এই এনসিপির ভিতর কি আপনি মানে ছাত্রলীগের কিছু কি পোশাক মিন করছেন? না, এখানে যদি বলা হয় সাজিদ আলম, তখন শেখ হাসিনাকে ঊর্ধ্বে তুলে ধরে নাই। তারপরে শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য সাজিদ আলমের কি ভূমিকা ছিল না? শুধু সার্জিস কেন, শুধু অনেকেই আছে। হ্যাঁ, আমরা হাইলাইটেড দুটো সেটাই বলছি কথা। সারা বাংলাদেশ তো অর্গানাইজেশন, সারা বাংলা, অবশ্যই সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনও হয়েছিল কি যে না, এভাবে দেশ চলতে পারে না, পরিবর্তন হওয়া দরকার। কিন্তু আমরা যেভাবে পরিবর্তনটা চেয়েছিলাম বা জনগণ চেয়েছিল, কিভাবে চেয়েছিলেন সেইভাবে মানে জনগণের আকাঙ্ক্ষার আর একটা বিপ্লবী সরকার হবে। এই নতুন যে উপদেষ্টা যে কথা বলছে না, একদম খুবই উইক। এখানে যখন যেন তেন অবস্থায় আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যাচ্ছে। এটা কি হলো? আসলে আমরা চাচ্ছিলাম যে বিপ্লবী একটা সরকার হবে, যে সরকার দ্বারা সুষ্ঠুভাবে, কোনো কথা নেই, দেশটা যেভাবে ধ্বংস হয়েছিল ঠিক সেইভাবে কঠোর হস্তে সেটাকে আবার উত্তোলন করার দরকার ছিল। এত গণতন্ত্র বলে তো লাভ হবে না, কারণ হলো শেষ পর্যন্ত বলেই তো গেছে অ্যারিস্টটল, রাজনীতির জনক, এই গণতন্ত্র মূর্খের শাসন, এর থেকে ভালো কিছু আমার জানার দরকার নেই। যার কারণে তো অনেক পরে কমিউনিস্ট সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, যদিও সমাজতন্ত্র পরে পতিত হয়েছে, আবার কিছু জায়গায় উত্থান রয়ে গেছে, এই আর কি। কিন্তু প্রশ্ন যেখানে হলো, তাহলে যুবশক্তি এটা সবাই প্রত্যাশা করে না, তাদেরকে তো আমার একটু সময় দেওয়া দরকার। তাদের বয়স ম্যাক্সিমাম 28 বলো না, এখন যৌবজার যুদ্ধে যাওয়ার সময়টা। হ্যাঁ, হেলাল হাফিজের যে কান্নাটা, কবি হেলাল হাফিজ যে কবিতাটা বলেছিল, যে জ্বলে আগুন জ্বলে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি যে অবশ্যই যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের বিভিন্ন সময় বিএনপি নেতাদের যে সমস্ত কথা শুনতে পাই, কিসের জলে ভেসে যাবে, এগুলো রাজনীতির কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। রাজনীতিবিদদের কাছ থেকে ভালো ভাষা, ভালো কথা, সভ্যতার জন্য দাঁড়িয়ে থাকে। সেই দেশের রাজনৈতিক নেতারা যতটুকু ভালো, ওই দেশের জনগণ ততটুকুই নির্দেশ করে। যেমন আমি এর আগেও বলেছি এবং সুজনের ব্যানারে বিভিন্ন জায়গায় আমি কথা বলে থাকি, সেটি হচ্ছে যে ওই দেশের রাজনীতিবিদরা যদি, আমি পুরানো কথা এটা বারংবার বলি, রাজনীতিবিদরা যদি সৎ হয়, দুর্নীতিমুক্ত হয়, দেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এবং যুব সম্প্রদায় সেই নেতৃত্বকে, সৎ নেতৃত্বকে নিজের জন্য অ্যাডভান্স করবে, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা একটু আশা রাখতে পারি এই নাগরিক পার্টি, নাগরিক পার্টি, আমি পার্টির কথা স্পেসিফিক বলবো না, তবে আমার মনে হয় সেদিন কথা বললাম না যে বাংলাদেশে কিছু আরো ঘটতে যাচ্ছে, আমার বিশ্বাস যুব সম্প্রদায়ের দ্বারাই নতুন একটা সরকার, নতুন একটা বিপ্লব ঘটবে এবং তাদের হাত ধরেই এই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ হবে। আমি আপনার কাছ থেকে এই টপিকটা নিয়ে আর একটু আলোচনা করা যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এটা অফ রাখলাম। আরেকটা মানে এই যুবশক্তি, জাতীয় যুবশক্তি নিয়েই এরা লেজুর ভিত্তিক হবে কিনা, মানে ছাত্রলীগের হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী হবে কিনা জাতীয় নাগরিক, যদি নীতি নৈতিকতা ঠিক থাকে এবং সৎ উদ্দেশ্য যদি থেকে থাকে, তো অবশ্যই তারা লেজুর ভিত্তি না হওয়ারই কথা, লাঠিয়াল বাহিনী না হওয়ার কথা, হেলমেট বাহিনী না হওয়ারই কথা। এখানে নীতি নৈতিকতা বিষয় আছে। আচ্ছা, আমরা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, অবক্ষয় হয়, অদমিত হয়, তাহলে যাবে, করবে। তাদের দেশটা আগে যেভাবে চলছিল এখনো সেইভাবে চলবে, আশার প্রদীপ নিভে যাবে। তাহলে আমার মনে হয় শুধু না, এখানে তাদেরকে একটু সময় দেওয়া দরকার, যেহেতু তাদের সময় দেওয়া দরকার একটা ইন্টারিম গভর্নমেন্টকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। আমি ইন্টারিম গভর্নমেন্ট আলোচনার টপিকটা ছিলই তো জাতীয় যুবশক্তি, যে অ্যানাউন্স করলো ওরা নাগরিক পার্টির, ওরা লঞ্চ করলো ওই ইয়াং লিডারদেরকে, যাদের বয়স 18 থেকে ম্যাক্সিমাম 28 পর্যন্ত, যেটাকে জেনজি বলছে আমরা, ওই জেনারেশন, তাদেরকে একটু সময় দিতে হবে। যে কারা সময় দেবে? কে দেবে সময়?
আমরা আমাদের বাংলাদেশের জনগণ একটু সময় দিতে হবে না কেন তাদেরকে? দেবে? তারা তো এখনো ইসি ঘোষণা করেনি, তাদের ইশতেহার ঘোষণা করেনি এখনো। তারা কি করতে চায়, কি করতে চায়, তাদের কোনো রূপরেখা নাই। না, কোনো রূপরেখা নেই। না, কিছু তো আছে। আমি কি যেটা দেশে noted, কি দেশে সেটা দেখি। কয়েকটি বিষয় এনসিপির দৃষ্টিভঙ্গি এটাতে কিছু আছে। এখানে আমি আপনাকে দিয়েছিলাম ওরা বেশ হ্যাঁ, কয়েকটা বিষয় মুক্তিযুদ্ধের ব্যাপারটা করছে, সেটা ভালো কথা। নতুন কর্মসংস্থান করতে চাই, ভালো কথা, কিন্তু এর কোনো প্রাতিষ্ঠানিকতা রূপ নাই। যে রূপটা পাবে কিছুদিন পরে। আমি ঠিক আছে, এখন তাই যদি পাই, আমি তাই যদি পাই, তাহলে এদেশের জনগণ, এদেশে যারা রাজনীতি করে এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আছে, এই প্রধান এবং সকলকেই তাহলে সময় দিতে হবে তারা কি করতে চায়। কিন্তু তারা তো সেইভাবে সময় চায়নি আমার জানা মতে। ওরা তারা কিন্তু এই জনসম্মুখে না, আর তারা কিন্তু জনসম্মুখে এসে বলে নাই, প্রিয় দেশবাসী, আমরা এই যে দলটা গঠন করেছি, আমরা দেশের জন্য এই কাজটা করতে চাই। আমি পিছনে একটা কথা বলেছি, মাত্র 6 মাস আন্দোলন করে 2.5 বছরের মাথায় দিল্লিতে কেজরিওয়াল আদমি পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। এর আগে বলছি, এরা কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইয়ে দেয় নাই, ইশতেহার দেয় নাই। তারা কি করতে চায়, তাদের গঠনতন্ত্রটা কি, তারা জনগণের জন্য কি করতে চায়। হ্যাঁ, এমনি কর্মসংস্থান কথা, নীতি নৈতিকতা, বিল্ডিংস বা বাইরে ইয়ে পাঠানো, কি বলে, রেমিটেন্স পাঠানোর জন্য স্কিল ওয়ার্কার করে পাঠাবে, এটা বলছে, এটা ঠিক আছে। কিন্তু একটি দল যখন গঠন হবে, তার একটা গঠনতন্ত্র থাকা দরকার। আমার মনে হয় তাদের গঠনতন্ত্রটাই পুরোপুরি হয়েছে কিনা আমার সন্দেহ। এটা মানে আপনি যেভাবে বললেন, একটু সময় দিতে হবে তাদেরকে, তারা গুছাক তাদের মতন করে। সেই কথা তারা বলবে তো, তারা কিন্তু জনসম্মুখে বলে নাই। তারা বলে নাই কি যে আমরা দেশটার জন্য এই কাজটি করতে চাই, আমরা বড়দের শ্রদ্ধা করতে চাই, আমরা সবার কাছে যেতে চাই, এই কথা কিন্তু বলে নাই। যে আমরা সময় আমাদের দিতে হবে, এই কথা কিন্তু বলে নাই। ওই টপিকটা আমি একটু উইথড্র রাখলাম, নেক্সট টাইম একটু আলোচনা করা যাবে। আমি একটা আরেকটা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি। মানে আওয়ামী লীগের প্রসঙ্গটা আসলে অনেকের নিষিদ্ধ গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরে 52, 69, 71-এর ইতিহাসের সাথে জড়িত আওয়ামী লীগের দাবিদার দলটি 2025-এ এসে নিষিদ্ধ হলো। যে কোনো ভাবে হইলো নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দলটি এই রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার প্রভাব কি পড়লো না অন্যান্য দলের উপরে? যেহেতু স্টিল কিন্তু 30 থেকে 35% এখন আওয়ামী লীগের ভোট। না, ওটা বলা যাবে না। ওই অনেকেই ধোয়া তোলে আওয়ামী লীগ বা অনেকের কথা বলে 30 থেকে 35% ভোট। ওই পার্সেন্টেজের সাথে আমি খুব একটা একমত না। এর স্ট্যাটিস্টিক্স আছে, ওটা আমার জানা আছে, সেটা ওইভাবে না। একটা দল যখন ক্ষমতায় যায় অটোমেটিক পিছনে চলে যায়। যেহেতু আমরা জাতিগতভাবে আমরা আন্দোলনকারী বটে, কিন্তু যখন কোনো দল ক্ষমতায় চলে যায়, আমাদের ক্যারেক্টারিস্টিজমটা এইরকম যে দল যখন ক্ষমতায় যায় তখন আমরা পিছনে নাই, সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, কিন্তু সেটা কিন্তু প্রকৃত পার্সেন্টেজ নয়। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে, আমি এই বিষয়টাকে নিয়ে খুব একটা দেখছি, শুনছি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, তাদের কিছু কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং ফিরিয়ে নিয়ে এসে বিচারের ব্যবস্থা সেটা করতে পারে, করাটা উচিত। কিন্তু আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে খুব একটা ভালো বলে মনে হয়নি। জামাত ইসলামের আমিরও এই কথা বলছিল, কারণ হচ্ছে রাজনৈতিক দলের একটা মন্তব্য নিয়ে নিষিদ্ধ করার কথা বলছে। যেমন এর আগে জামাত ইসলামকে অনেকবার হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলাম কি শেষ হয়ে গেছে? পার্টি আরো বেশি অর্গানাইজড হয়েছে। তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে ওই দলটি আরো সংগঠিত হবে? হ্যাঁ, ওরা তুষের আগুনের মতন। আচ্ছা, আওয়ামী লীগের নিষিদ্ধে এনসিপি কি একটা বাড়তি সুবিধা পেল নাকি অপোজিশনের জায়গা থেকে? মাঠে যদি পার্টিসিপেটলি নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি যেহেতু নিষিদ্ধ, যদি পার্টিসিপেট না করে, তাহলে সেক্ষেত্রে বিএনপি কে ক্ষমতায়, জামাতকে অপোজিশন এবং এনসিপি কে বেশ 10-15টা সিট দিয়ে, মানে বাদরের পিঠা ভাগ। এই ঘটনা এর আগে আমি বলছিলাম, কিন্তু এখনো অনেক দেখার বাকি আছে। আরো সময় আমাদের অপেক্ষা করতে, যেমন বলছেন নাকি যে হলো এনসিপি কে একটা সময় দেওয়ার দরকার, তার গোছানো দরকার। আমি ওই কথা সূত্র ধরে বলবো, এখন অনেক সময় আছে। এই যে দল ভাগাভাগি করা, এনসিপির সুবিধা হলো কিনা, এটা আমার কাছে তেমনটি মনে হয় না।
তবে এটা দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, কষ্ট লাগে ওই জায়গাটাই, তাদের কৃতকর্মের কারণে নিষিদ্ধের কথা উঠছে। তাদের তো নিষিদ্ধ হওয়ার কথা উঠার কথা না, তারা তো নেতৃত্ব দেবে সবার আগে, অবশ্যই। কিন্তু তাদের স্বৈরাচারী পড়ার কারণে এই কথা উঠছে, যেটা তাদের জন্য খুব লজ্জাজনক। আওয়ামী লীগের জন্য লজ্জাজনক যে তাদের মতো দলটিকে নিষিদ্ধ করার কথা উঠছে, বা কার্যক্রম করার কথা অলরেডি তো নিষিদ্ধ হয়ে গেছে। এর আগে ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই তো মোটামুটি। তো এই জায়গায় আমি যেটা বলতেছিলাম যে এনসিপি কি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছে? বিএনপি যেহেতু ড্রাইভিং সিটে, অপোজিশন ধরা যাচ্ছে যে জামাত ইসলাম আপাতত আমাদের এই দেশ থেকে। কারণ ওই যদি ফ্যাসিলিটি মাঠে- যদি পেয়ে থাকে, বলে যদি এনসিপি যদি ফ্যাসিলিটি পেয়ে থাকে, সেটা তো বালির বাঁধ, অস্থায়ী। না, এটাও কিন্তু এক্সপেরিয়েন্স হইতে পারে তাদের। হতে পারে। ফার্স্ট টাইম ওরা না, এখানে আমি কথা আন্দোলন করে- শুধু নট অনলি দ্যাট আওয়ামী লীগ, যদি এনসিপি ভালো কাজই করে, বিএনপির অনেক মানুষও তাদের কাছে থাকবে। তাদের অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করবে যে কি অবশ্যই। তারা ভালো কাজ করতে অবশ্যই আসবে। আচ্ছা, আমি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ খারাপের সংখ্যা খুব কম, কিন্তু তাদের দৌরত্বটা হচ্ছে 100-র উপরে। তো বাংলাদেশের মানুষ রাজনৈতিক দুর্বৃত্তায়ন চায় না, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জামাতে ইসলামী হোক, আর অন্যান্য পার্টি হোক। তাহলে পলিটিক্যাল রাজনৈতিক বৃত্তায়নটাকে কেউই ভালোবাসে না। তো যেহেতু রাজনৈতিক বৃত্তায়ন যে দলটি করবে না, সেখানে অটোমেটিক জনগণ চলে যাবে। এই সবাই ওই নৌকা, ধানের শীষ আর দাঁড়িপাল্লা নিয়ে বসে থাকবে না। যে দলটি ভালো করবে এবং সবাই যদি ভালো করেই থাকে, সেদিকে দৌড়াবে মানুষ। এটা যদি প্রমিসিং হয়, হ্যাঁ, তাহলে আর যদি না হয়, এই যথাস্থ তথাস্থই থাকবে, আর উন্নয়ন বলে কিছু থাকলো না, এই আর কি। তো ওভারঅল তাহলে আমাদের পলিটিক্যাল সলিউশনটা কি দেখছেন আপনি? বিএনপি, জামাত এবং এনসিপি, সলিউশনটা বাম কয়েকটা দল আছে, তাদের বামের সিপিবি বা না, ওয়ার্কার্স পার্টিকে তো দেখা যাচ্ছে না না না, কিছু দেখা যায়, বাম শেষ। না, জোনের চাকরি যে ওটা করে কোনো লাভ নেই। বামেরটাকে নিয়ে আর অ্যাডভান্স হওয়া যাবে না। বাম মানে যেহেতু তাহলে কি খুচরা বামপন্থী পার্টি খুচরাই থাকে? হ্যাঁ, খুশি থাকবে ওখানে, আর করা যাবে না। যেহেতু আমি বাম রাজনীতি করেছি তো, এবং এখন এই আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে অনেক বাম নেতাদের মন খারাপ করতে পারে, কিন্তু কিন্তু এটা তো সত্য। কিন্তু এটা সত্য। আর কিছুদিন পর তারা বলবে, আমাকে গালিগালিজ দিক আর যাই করুক, বলে উনি ঠিক বলছেন, এটাই সত্য। এটা সময় ঠিক হ্যাঁ, বলে। তো আমি এখন যে প্রশ্নটা হলো, যেটা আমার মনের মধ্যে যেটা হচ্ছে, তাহলে যুব সম্প্রদায়, তাহলে সলিউশনটা কি? রাইট, সলিউশন, সলিউশন, পলিটিক্যাল সলিউশন। পলিটিক্যাল সলিউশনটা এত সহজ নয়। বাংলাদেশের যেটা ভ্যাগাবন্ড লাইফ, যেটাকে বলাই এলোমেলো হয়ে গেছে, এটাই নিজেদের ওই ওই অন্যান্য সংস্কার তো দূরের কথা, এদের মধ্যে সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎটাকে ওটা ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার বলে মনে হচ্ছে। তবে আমি এর আগেও বলছি, এখনো বলছি, যদি কোনো এক ঝাঁক তরুণ দেশপ্রেমিক একদল মানুষ যদি এই দেশটাকে পাশে আসে, তাহলে এই দেশটাকে বাঁচানো সম্ভব। তাছাড়া রাজনৈতিক যে অবস্থাটা, সেখানটাই মুদ্রার এপিটোপিটা আসবে শুধু। এপিটোপির কথা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায়। আমি এর সাথে সাথে অ্যাড করি, গতকালকে দেখলাম যে ডক্টর জুবাইদুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ এবং ব্যক্তিগত চিকিৎসক, উনি জিয়া রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন হয়ে উনি চ্যারিটেবল প্রোগ্রাম, জি, উনাকে হঠাৎ করে উনি কেন ফোকাসে আসলো? এটা একটা পয়েন্ট। এটা কিন্তু আমার কাছে প্রশ্নটা কিন্তু ঠিক না। বিএনপি দল তারাই সিদ্ধান্ত নিয়েছে জুবাইদুর রহমানকে কোন জায়গায় দিলে কিন্তু উনি পলিটিক্যালি ইন্টারেস্টেড না, এটা আমি আমার সিনিয়র একজন বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম। পলিটিক্যালি উনি ইনভলভ হবেন না। তাহলে কি হলো? উনি সোশ্যালি চ্যারিটেবলি যদি কিছু কাজ করে থাকে করবেন, এবং দলের ক্রাইসিস মুডে যদি উনি, যেহেতু বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট জিয়া ফ্যামিলি থেকে একজন যদি রিপ্রেজেন্ট করবে, আমার মনে হয় এটা পজিটিভলি অনেক বিএনপি কর্মী এটা নিতে পারে। আমার কাছে তা তো বটে। এখন আমাদের পাক ভারত উপমহাদেশে আমার পরিবারতন্ত্র থেকে কিন্তু
তো তেমনি জিয়াউর রহমান পরিবার থেকে জিয়াউর রহমান দিয়েছে নেতৃত্ব, পরে খালেদা জিয়া দিয়েছে, খালেদা থাকা অবস্থাতে তারেক রহমান দিয়েছে। এখন বিএনপি বলতে তারেক রহমানের ফ্যামিলি, মানে জিয়াউর রহমান তো গেছে, এই ফ্যামিলি থেকে নেতৃত্ব আসবে, এটা আমার বিশ্বাস। এবং এখান থেকে যারা এই অনসরী আছে জাতীয়তাবাদী দলের, এইখানেই থাকবে তারা। আমরা আরেকটু কি অ্যাডভান্স লেভেলে দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমানের পরে তারেক রহমানের ফ্যামিলি থেকে ব্যারিস্টার জামা রহমান, তারেক রহমানের যেটা বলা যাচ্ছে কি যে আমরা যদি এখন বলি কি যে গতকালকে বা গত পরশুদিন যেটা জুবাইদুর রহমানকে দেখছি, তার থেকে বাংলাদেশের মানুষ বা আশেপাশের অন্যান্য দেশের মানুষও জানে মানে ফিউচারে কি হতে যাচ্ছে, জাইমা রহমানই আসবে নেতৃত্বে, এটা অনেকেই কিন্তু জানে। জাইমা দেশের বাইরে এখনো কিছু আমরা দেখি নাই, কিন্তু দৃশ্যমান আমরা কিছু দেখি নাই। যদিও দৃশ্যমান আমরা জুবাইদুর রহমানকে দেখলাম, কিন্তু দেখা যাচ্ছে কি যে অদূর ভবিষ্যতে, যেটা অনেকেই বলছে, আমিও বলি কি যে জাইমা রহমানই নেতৃত্বে আসবে। ফিউচারে দেখা যাবে। আমি আপনার ব্যস্ততার কারণে আজকে পলিটিক্যাল টক শো আজকের মতন ও করলাম। দর্শক, রাজমেদ বানি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। নেক্সট টাইম আমাদের ভার্চুয়াল জার্নাল বিডি স্টে উইথ আস। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ হলো জার্নাল বিডি